জামাতে ইসলামীর হাতে বাংলাদেশের নারীরা নিরাপদ বোধ করবে? বাংলায় একটা কথা আছে, আপনি আচরি ধর্ম পরের শিখাও। ডাকসুর একটা প্রোগ্রামে টিএসসির প্রাঙ্গণেই সম্ভবত সাদিক কায়েম তারা গুপ্ত শব্দটিকে নিয়ে নিজেরা রসিকতা করেছে। 501 নম্বর রুম হয়ে গেছে এখন বিজয়ের প্রতীক, আর গাজী নজরুল ইসলামের ডিফেন্স করার জন্য দাঁড়িয়ে গেছে আমাদের জামায়াত ইসলামের নেত্রীরা। 24 পরবর্তী এই নতুন বাংলাদেশে বাকস্ফুরণ ঘটেছে, হঠাৎ করে বোবা মুখে কথা ফুটেছে। মেয়েদেরকে বুলিং, মেয়েদেরকে অ্যাটাক করা, এবং এটা ইউটিউবারদের কাছ থেকে এসেছে, ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে এসেছে। সাবিকুন নাহার আমারই একজন ফেলো অ্যাডভোকেট, সেখানে তিনি বলেছেন যে একজন পুরুষ একজন নারীকে পড়াতে পারবে না। বাংলাদেশে এই মুহূর্তে যে কোনো ক্ষেত্রে নারী কোটার প্রয়োজনীয়তা আছে? আমাদের সংবিধানও কিন্তু সেটাকে নিশ্চিত করেছে। 44 নম্বর বিসিএস-এ একটি মেয়েও স্থান পায়নি। সব দোষ মেয়েদের। আমরা এই অনুষ্ঠানে কিছু দোষী মেয়েদেরকে নিয়ে আসি যারা দোষ না করে সমাজের চোখে ভীষণভাবে দোষী। সেরকম একজন দোষী মানুষ আজকে আমাদের সাথে আছেন। তার নাম হচ্ছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ। আপা সিনিয়র অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন সুপ্রিম কোর্টে, কিন্তু তার আরেকটি পরিচয় আছে যেটি তাকে এই সমাজে এই মুহূর্তে সবচেয়ে বেশি দোষী করছে, সেটি হচ্ছে আপা বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি। আপা, এই রকম দোষটা কি করে নিজের কাঁধে নিলেন? বাংলা দোষী শব্দটার সাথে আরেকটা শব্দ খুব যায়, সেটা হচ্ছে দোষী। তো আমি ভাবতে ভালোবাসি, হয়তো আমি দুটোই। আসলে মহিলা ক্রীড়া সংস্থার সাথে আমার সংশ্লিষ্টতার পিছনে কয়েকটা কারণ আছে। আজকে আমরা যে একটা খুব ফ্র্যাগমেন্টেড একটা পৃথিবীতে বসবাস করছি, আমরা ডিভাইস নির্ভর হয়ে গেছি, ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছি। এই যে ফ্র্যাগমেন্টেড পৃথিবীতে ক্রীড়া বা স্পোর্টস একটা ইউনিফাইং ফ্যাক্টর। কিছুদিন আগে আমাদের বিশ্বকাপ শেষ হয়ে গেল, সারা পৃথিবীর মানুষ খেলার মাঠে অথবা টিভির পর্দায় চোখ রেখেছে, একাত্মতা বোধ করেছে একই পৃথিবীর মানুষ হিসাবে। এই ধারণা থেকে এবং এই তাড়না থেকে আমার এখানে আসা, কারণ এটা যে সফট পাওয়ার আছে বাংলাদেশের এখন খুব প্রয়োজন। আর মেয়েদের খেলার ক্ষেত্রে আমার মনে হয় আমার মাথাতে মেয়েদের খেলার সাথে আমি 2-3টি পরিভাষা সবসময় আমার চেতনায় কাজ করে। একটি হচ্ছে এম্পাওয়ারমেন্ট, আরেকটি হচ্ছে প্রোগ্রেস। এবং মেয়েদের খেলার সাথে কিন্তু এই শব্দ দুটো খুব বেশি যায়, কারণ যে দেশের মেয়ে যত খেলা এগিয়ে আসবে, ভালো করবে, ফ্লারিশ করবে, সেখানে কিন্তু একটা সোশ্যাল প্রোগ্রেস এবং এম্পাওয়ারমেন্ট হাতে হাত ধরে এগিয়ে যায়। এখানে যদি আপা আমি একটু ইন্টারাপ্ট করি, যে আপনি বললেন মেয়েদের খেলার সাথে এম্পাওয়ারমেন্ট এবং প্রোগ্রেসিভনেসের একটা সম্পর্ক আছে। আপনি যদি ধরেন আগের কথা বাদ দিলাম, গত 18 মাসে নারীদের খেলা নিয়ে অনেক কিছু হয়েছে, আপনি দেখেছেন। মেয়েরা খেলতে গেছে, সেখানে বাধার শিকার হয়েছে। এটাকে একটা নতুন ফেনোমেনা আমাদের এই সময় এই সোসাইটিতে, কারণ 2026 বা 25-এ এসে একটা মেয়ে খেলার মাঠে খেলতে যাবে এবং সে বাধা প্রাপ্ত হবে, যেটা হয়তো 10-15 বছর আগেও ঠিক এইভাবে আমাদের চোখে পড়ে নাই। এটা কি আসলে সোশ্যাল মিডিয়া খুব সহজলভ্য হওয়ার কারণে চোখে পড়ছে? এটা কি সবসময় ছিল, নাকি একটা নতুন ফেনোমেনা এই সোসাইটিতে এখন আসছে? আপনার কি মনে হয়? এই ফেনোমেনাটা তো ডেফিনেটলি আছে, কিন্তু আমি খুব ইতিবাচক মানুষ, এবং ইতিবাচক না হলে কিন্তু এখানে টিকে থাকা অসম্ভব। আমি ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখি। আমি ভাবতে চাই যে কি কারণে এই বাধার সৃষ্টি করা হচ্ছে, এবং যারা এই বাধা সৃষ্টি করছেন বা করতে চাচ্ছেন তাদের মনস্তাত্ত্বিক বিষয়টা কি। আমাদের খেলার ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বাধা এসেছে, কিন্তু তার মধ্যে কিন্তু আমাদের মেয়েদের রেজিলিয়েন্স নিয়ে তারা এগিয়ে গেছে। সম্প্রতি নতুন করে স্পোর্টস নামে যে প্রোগ্রামটা হলো, সেখানে 100 জনের মধ্যে 30টি মেয়ে রেজিস্ট্রেশন করেছে, 30টি মেয়ে। সেটা কিন্তু একটা বিশাল ইতিবাচক দিক। এটা দেখিয়ে দিচ্ছে যে আমাদের মেয়েরা এই বাধার মধ্যে এগিয়ে যেতে একেবারে রপ্ত করে ফেলেছে, তাদের সেই রণকৌশলটা চলে এসেছে। তোমার ওই প্রসঙ্গটাতে আসি, যেটা একটি নতুন ফেনোমেনা কিনা। এর আন্ডার কারেন্টটা হয়তো সারফেসের নিচেই ছিল, কিন্তু আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে, আমাদের গণমাধ্যমগুলোতে এমনভাবে কিছু কিছু বিষয়, মেয়েদেরকে বুলিং, মেয়েদেরকে অ্যাটাক করা, এই যে বিষয়গুলো, সেটা স্লাট শেমিং হতে পারে, সেটা হ্যারাসমেন্ট হতে পারে, নোংরা কথায় আক্রমণ হতে পারে। এটাকে আমরা গত কিছু দিনে আমরা এটাকে নর্মালাইজ করেছি, এবং নর্মালাইজ এমন লোকেরা করেছেন যারা
অত্যন্ত জনপ্রিয় এবং এটা ইউটিউবারদের কাছ থেকে এসেছে, ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে এসেছে এবং সেখান থেকেই দেখা গেছে যে অশ্লীলতা, ব্যক্তিগত আক্রমণ, নোংরা ভাষায় আঘাত করা এবং এই যে একটা নেতিবাচক যে আবহ, এটা কিন্তু তৈরি হয়েছে এমন লোকদের কাছ থেকে যাদের অনেক তথাকথিত জনসমর্থন রয়েছে এবং এটাকে নর্মালাইজ করে দেওয়া হয়েছে। ইটস ওকে টু অ্যাটাক আ গার্ল, ইটস ওকে টু অ্যাবিউজ, কিন্তু এটা তো আসলে ওকে না। ইটস নট এবং ওকে। আপনি যখন বলছিলেন যে মেয়েরা এই অবস্ট্রাকল গুলো পার হয়, খুব রেজিলিয়েন্ট তারা, কিন্তু এটা কি একটা নারীর জীবনে তার জন্য একটা নেগেটিভ এনার্জি তৈরি করে না? তার জন্য এটা একটা মানে বার্ডেন না, একটা বোঝা না তার জন্য এক্সট্রা, যে তাকে তো আরো অনেক কিছুই করতে হয়, কিন্তু সমাজের যখন এই জিনিসগুলোকেও তাকে হ্যান্ডেল করতে হচ্ছে অনেক অবস্ট্রাকলের মধ্যে দিয়ে, এই যে গালাগালির কথা বললেন, বুলিংয়ের কথা বললেন, বা তুমি খেলতে যেতে পারবে না বা খেলাতে বাধা দেওয়া, এটাও কি নারীর মনোজগতে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলে না? আসলে আমাদের যে চেতনা, আমাদের যে ঐতিহাসিক এবং সামাজিক বঞ্চনার যে ইতিহাস, সেখানে কিন্তু এটা আমাদের বেড়ে ওঠার একটা অংশ এবং এগুলো পার করে অতিক্রম করেই কিন্তু আমাদের পথ চলা। এই জুলাইয়ের অভ্যুত্থানের কথাই যদি ধরি, মেয়েরা ছিল একেবারে সামনের সারিতে। 14ই জুলাই অথবা 15ই জুলাই মেয়েদের অংশগ্রহণ ছাড়া তারা যদি রোকেয়া হল ছেড়ে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিগুলো ছেড়ে রাস্তায় না নেমে আসতো, 15ই জুলাইতে যদি তারা এভাবে একটি সাহসী পদক্ষেপ না নিত, তাহলে এই গণ অভ্যুত্থান কতটা সফল হতো সে নিয়ে আমার কিন্তু অনেক প্রশ্ন আছে। কিন্তু এই মেয়েরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ের এই নতুন বাংলাদেশে তারা কি পেয়েছে? তারা হারিয়ে গেছে। এমনকি গণ অভ্যুত্থানের একেবারে সামনে থাকা মেয়েদেরকে আমরা পরবর্তীতে কিন্তু নেতৃত্বের স্থানে দেখিনি। সাম্প্রতিক 11 দলীয় জোটের একটি অনুষ্ঠানে মঞ্চেও তাদের স্থান দেওয়া হয়নি, নিচে বসিয়ে রাখা হয়েছে। কিন্তু এখানে একটা খুব সুন্দর যুক্তি তারা দিয়েছেন যে মেয়েদের উঠতে কষ্ট হবে, তাই আমি দেখলাম। আমার মনে হয় সব কথাতেই যুক্তি পাল্টা যুক্তি আছে, কিন্তু আমাদের বক্তব্য যেটা, ওই প্রসঙ্গ থেকে যদি চলেও আসি, আমাদের যে সাম্প্রতিক নির্বাচনে যেখানে জুলাই সনদে সুস্পষ্টভাবে উল্লেখিত ছিল যে এখানে 5% মহিলাকে ক্যান্ডিডেসি দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু মেয়েদের কষ্টের কোনো বিষয় ছিল না, সেখানে মেয়েদের শারীরিক কষ্টের কোনো বিষয় ছিল না। সেক্ষেত্রে কি যুক্তি দেওয়া হয়েছে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু ক্যান্ডিডেসি কিন্তু মেয়েদেরকে দেওয়া হয়নি। পরবর্তীতে দেখা গেল যে মেয়েদেরকে যখন তারা রিজার্ভ সিটে নিয়ে আসলেন, রিজার্ভ সিটে আনার পরেও কিন্তু আমরা দেখলাম যে সে রিজার্ভ সিটে যারা এসেছেন তাদের কাছ থেকে আমরা চাঞ্চল্যকর সব বক্তব্য জানতে পারলাম। যেমন সম্প্রতি নুরুন্নাহার বেগম এমপি, উনি তার বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন যে বাংলাদেশে কেন গত 30 বছর থেকে মহিলারা শিক্ষাক্ষেত্রে অথবা অন্য বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা পাচ্ছেন, এই প্রশ্ন তিনি উত্থাপন করেছেন এবং আফগানিস্তানের প্রসঙ্গ তুলে এনেছেন। এবং তার এই প্রশ্ন আমাকে বিস্মিত করেছে যে অবশেষে যখন জামায়াতে ইসলামী তাদের ক্যান্ডিডেট হিসাবে যাকে পাঠালো তিনি এই কথা বলছেন। আরও সম্প্রতি সাবিকুন নাহার, আমারই একজন ফেলো অ্যাডভোকেট, তিনি বক্তব্য রেখেছেন সম্প্রতি টাইমলাইন নামে একটি অনুষ্ঠানে। সেখানে তিনি বলেছেন যে একজন পুরুষ একজন নারীকে পড়াতে পারবে না। এই বিষয়গুলো আমি আউট অফ কনটেক্সট তুলতে চাই না, কিন্তু এটাকে সামগ্রিকভাবে বিচার করে দেখা আমাদের সবার দায়িত্ব। কারণ আসলে আপা আউট অফ কনটেক্সট না, আমি যদি আপনি যে প্রসঙ্গগুলোতে ছিলেন, যেমন আপনি রিজার্ভ সিটের কথা বলেন, কোটা প্রসঙ্গে যদি আসি, একদম স্পেসিফিক নারী কোটার বিষয়গুলোতে যদি আসি, বাংলাদেশে আমি কয়দিন আগে মনে হয় আপনার একটি লেখা পড়ছিলাম যেখানে আপনি লিখেছেন যে চশমা, হ্যাঁ, যার যেরকম পাওয়ার দরকার তাকে আসলে সেরকম চশমা দেয়া হয়। তো এই যে কোটা প্রসঙ্গ যখন আসে, আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে সবাই খুব কথা বলি, কিন্তু জেন্ডার ইকুইটি নিয়ে, যেটা নাকি জেন্ডার ইকুয়ালিটিকে এনশিওর করার জন্য, বাস্তবায়ন করার জন্য প্রথম স্টেপ, ন্যায্যতা নিয়ে আমরা কথা বলি না। তো এই ন্যায্যতার জায়গায় যখনই প্রশ্ন আসে বা যখন সমতার প্রশ্ন আসে, তখন সবাই দেখবেন যে সমতাটা নিয়েই কথা বলে। তো এই জায়গা থেকে আপনার কি মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তে যে কোনো ক্ষেত্রে নারী কোটার প্রয়োজনীয়তা আছে? অবশ্যই আছে, এবং নারী কোটা ফিরিয়ে আনা এখন একটা সময়ের দাবি। কারণ বাংলাদেশে বর্তমানে যে প্রেক্ষাপট, আমি ওই চশমার প্রসঙ্গটাতে ফেরত যাই, তোমার চশমার আমার চশমার পাওয়ার তো এক না।
আমি যে কথাটা লিখেছিলাম তা হচ্ছে যে যার চোখ একেবারে অন্ধ বা একেবারে খারাপ তাকে আমি যেই পাওয়ারের চশমা দেব, আর যার চোখে কোনো সমস্যাই নেই তাকেও যদি একটি চশমা ধরিয়ে দিই এবং সবাইকে একই পাওয়ার দিই, তার মধ্যে সমতা আছে কিন্তু ন্যায্যতা নেই। ঠিক একইভাবে আমাদের মেয়েদের জন্য যে বিশেষ সুবিধা প্রয়োজন সেটা ঐতিহাসিকভাবে, সামাজিক, অর্থনৈতিকভাবে এবং আমাদের বর্তমান যে প্রেক্ষাপট সেখানে মেয়েদের এই সুযোগটি প্রাপ্য, এটাই তাদের ন্যায্যতা। এবং আমাদের সংবিধানও কিন্তু সেটাকে নিশ্চিত করেছে। সংবিধানের 28 অনুচ্ছেদে, 29 অনুচ্ছেদে বারবার বলা হয়েছে যে পাবলিক সার্ভিসের ক্ষেত্রে এবং সমাজের সর্বক্ষেত্রে সমতা থাকবে, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব আছে বা রাষ্ট্র পারবে কোনো কোনো অনগ্রসর অংশের জন্য বিশেষ সুবিধা তৈরি করতে, এবং একই সাথে নারীদেরকে একটি অনগ্রসর অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। সুতরাং রাষ্ট্রের দায়িত্ব অনগ্রসর অংশ হিসেবে নারীদের জন্য যে কোটা ছিল 1976 সালে সর্বপ্রথম চাকরির ক্ষেত্রে বীরাঙ্গনাদের বাদ দিয়ে একেবারে জেনারেলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই নারী কোটার অবতারণা করেছিলেন 10% এবং 15% করা হয়েছিল পরবর্তীতে আমাদের গ্রেড 10, 11 এবং 12 জন্য। সেই কোটাটি 1976 সালে শুরু হয়ে 2018 সালে অত্যন্ত বিতর্কিত একটি সিদ্ধান্তের মাধ্যমে 2018 সালের যে কোটা বিরোধী আন্দোলন ছিল তার পরিপ্রেক্ষিতে বিতর্কিতভাবে বাতিল করে দেওয়া হলো। এখানে আপনাকে আমি একটু থামাই, আমি দর্শকদের বলতে চাই এই মুহূর্তে যারা দেখছেন তারা নিচে একটি কমেন্ট অবশ্যই মনে হয় লেখা অলরেডি হয়ে গেছে যে ওনারা সম অধিকার চান আবার কোটা চান। এই যে এই গালিগুলো দেয়া হয় বা কথাগুলো খুবই তীর্যকভাবে আপনাকে এবং আমাকে নিয়ে লেখা হচ্ছে, আমি শিওর আমি দর্শকদেরও বলবো যে এটা একটু দেখুন, এটাই আসছে এই মুহূর্তে কমেন্ট, আমরা প্রেডিক্ট করতে পারি। তাহলে এই যে আপনি বলছেন যে বিতর্কিতভাবে এই কোটাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, এটাকে যদি একটু বিশ্লেষণ করেন আপা। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের 24শে যে গণ অভ্যুত্থান তার কেন্দ্রে ছিল বৈষম্যের বিরুদ্ধে অভিযান। একে যদি আমরা সোজা ভাষায় বলতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনই কিন্তু পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে। আপা এখানে একটা লাইন ধরে দিই, আপনি বলেন বৈষম্যের বিরুদ্ধে অবস্থান, একটা যুক্তি এই মুহূর্তেই আসবে, সেটা হচ্ছে যে এটাও তো পুরুষ এবং নারীর প্রতি এক ধরনের বৈষম্য, সেটাকে আপনি কি বলবেন? আমি আগের প্রসঙ্গটাতে একটু শেষ করে নিই। সেখানে আমি বলতে চাচ্ছি যে 2018 সালে যে কোটা বিরোধী আন্দোলন ছিল সেটা রূপান্তরিত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলন হলো 2024-এ। 2024-এর মূল কথা ছিল বৈষম্যের বিরুদ্ধে, এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের অন্তর্কথা কি নারীর কোটা বিরোধী ছিল? হ্যাঁ, নারীরাও কিন্তু কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল, সামনে এসেছিল, কিন্তু তারাই কিন্তু সবচেয়ে বড় বৈষম্যের শিকার হলো। কিভাবে? 2024-এর আন্দোলনের মূল উদ্দেশ্য কিন্তু নারী কোটাকে সরিয়ে দেওয়া ছিল না। জেলা কোটা চলে গেছে, নারী কোটা চলে গেছে। আমার প্রশ্ন হলো, যেই বৈষম্য বিলোপের জন্য, যে কোটা সংস্কারের জন্য এই আন্দোলন ঘটল, সেই বৈষম্য রয়ে গেছে। আজকে বাঙালির সাথে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র যে নৃগোষ্ঠীগুলো আছে, জাতিসত্তাগুলো আছে, তাদের সাথে পাবলিক সার্ভিসে এবং পুরুষ এবং নারীর মধ্যে কোটার ক্ষেত্রে আমরা যদি আরেকটু খতিয়ে দেখি যে আমাদের বর্তমান যে সিভিল সার্ভিসের যে এক্সামগুলো, আমি একটা উদাহরণ দিতে চাই, সেটা আমাদের ফরেন সার্ভিস। ফরেন সার্ভিস হচ্ছে বাংলাদেশের সিভিল সার্ভিসের সবচেয়ে এলিট একটি ক্যাডার। এই ক্যাডারের যদি আমি দিকে তাকাই, 2016 সালে 15 সালে এখানে 15 থেকে 40% মেয়ে এখানে কিন্তু সুযোগ পেত যখন কোটা ছিল। সে কোটার সময় যখন নারী কোটা বলবৎ ছিল সে সময় 15 থেকে 40% মেয়ে এখানে চান্স পেত। আপনি যদি এখন তাকান, অর্থাৎ 40 থেকে 44তম বিসিএসে, 44 নম্বর বিসিএসে একটি মেয়েও স্থান পায়নি, এবং 43-এ গিয়ে হয়তো 2 জন বা 1 জন, মানে 4টি বিসিএস মিলিয়ে 5 জন মেয়েও স্থান পায়নি। সামনে আজকাল আমরা নিউজ পেপারে দেখছি যে বাংলাদেশ ব্যাপী 21 জন ডিসি দায়িত্ব পালন করছেন, নারী ডিসি। এটা নিয়ে চারদিকে জয়কার পড়ে গেছে, জয়কার পড়ারই কথা যে 21 জন ডিসি একই সাথে ফিল্ড লেভেলে কাজ করছেন। আমরা সাধুবাদ জানাই, কিন্তু তারা কবে জয়েন করেছেন? এরা সকলেই কিন্তু 24 থেকে 27তম বিসিএস এর ইনটেক, অর্থাৎ 2005 থেকে 2008-এর মধ্যে। আপনি সামনে 20 বছর পরটা একটু তাকিয়ে দেখুন তো, এই যে আমাদের নারী কোটা যে অবলুপ্ত করা হলো, বিলুপ্ত করা হলো, বৈষম্যের বীজ যে আমাদের মধ্যে আবার ঢুকিয়ে দেওয়া হলো, এবং সম্পূর্ণভাবে এই জুলাই আন্দোলনের যে মূল কথা
সেটার সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে, কারণ নারী কোটা সংস্কার করে আর ফিরিয়ে আনা হয়নি। কথা ছিল যে কোটা সংস্কার হবে, কিন্তু আমরা কি দেখলাম, অন্তর্বর্তী সরকার কি করলেন, 7% কোটা রেখে নারী কোটাটাকে বাতিল করে রাখলেন। তাহলে আমাদের বৈষম্য মেটানোর জন্য একটি বড় টুল ছিল, বড় একটি অস্ত্র ছিল, বড় একটি পথ ছিল, বিশাল একটি সিংহদ্বার ছিল নারীদেরকে কোটার মাধ্যমে সরকারি চাকরিতে অংশগ্রহণ করার। এই পথটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হলো, নীতি নির্ধারকরা কিছু বললেন না, এবং আমাদের যে নারী কমিশন হয়েছিল, সংস্কার কমিশন, তারা এই সম্বন্ধে নিরুত্তর ছিলেন, একেবারে নিশ্চুপ ছিলেন। সবচেয়ে দুঃখের বিষয় হলো যে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে সামনের সারিতে যে মেয়েরা ছিল, তারাও কিন্তু এ ব্যাপারে টু শব্দটি করেনি। অনেকে মন্ত্রিসভায় ছিল, অনেকে মন্ত্রিসভাকে, উপদেষ্টা মণ্ডলীকে তারা প্রভাবিত করতে পারত, এরকম সামনের সারির বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা ছিলেন, তারাও এই ব্যাপারে কথা বললেন না। আপা, এখানে আমি যদি বলি যে আপনি বলছেন সামনের সারি যে মেয়েরা ছিল তারা কথা বলেনি, বা এই যে আপনি একজন সাংসদের নাম বললেন সংরক্ষিত আসনে নুরুন নাহার সিদ্দিকা, ওনারা যে কথাগুলো বলেন, যে বয়ানগুলো তৈরি করেন, তারা এক ধরনের সমাজে নারী নেতৃত্ব, কিন্তু তাদের মুখের বয়ানটা কি অনেকখানি পুরুষেরই বয়ান না? আর যদি এটাও না হয়, আপনি আমাকে বলেন তো, এই যে আপনি যে সিচুয়েশনটার কথা বলছেন, যে এর পরবর্তীতে যে যখন বিসিএসে বা এই যে ফরেন সার্ভিসে দেখা যাবে নারী শূন্য হয়ে যাবে এই কোটার কারণে, এটা কি কোনো রাজনৈতিক চাল, নাকি এটাকে সরল চোখে দেখতে পারি আমরা যে না, বৈষম্যের জায়গাটাতে নারী পুরুষ সমান হিসেবে দেখছে, নাকি এটা কোনো রাজনৈতিক চাল যে নারী শূন্য একটি মানে সোসাইটি তৈরি করা যেখানে লিডিংয়ে নারীরা থাকবে না? আপনার কি তাই মনে হয়? আমি আসলে এত সিনিক্যাল ভাবে ব্যাপারটা দেখছি না। আমি মনে করি যে যারা এখন নীতি নির্ধারক আছেন তাদের মধ্যে সদিচ্ছা আছে, এবং সদিচ্ছার বিভিন্ন প্রমাণ তারা বিভিন্ন জায়গায় রেখেছেন। ভুললে চলবে না যে বাংলাদেশে যে নীতি নির্ধারকদের কথা বলছেন যারা নতুন সরকার গঠন করেছে। আমি আসলে সরকারের কথা বলছি না, আমি বলছি যে এইটা তো নতুন সরকার তো মাত্র এসছে, তো তার তো কিছু পদক্ষেপ এখনো তারা নেয়নি, এবং আমরা আশা করব নারী বান্ধব একটি সরকার হবে। কিন্তু তার আগের কথাগুলো বলছি, যে ফ্রেমওয়ার্কটা যখনই কোটা বিলুপ্ত হয়ে গেল, যে 18 মাসের ইন্টারিমের কথা, সেই জায়গাতে আমি জানতে চাই যে আপনার কি মনে হয় যে এটা আসলে বিশাল কোনো একটা রাজনৈতিক মানে একটা প্ল্যানের অংশ, নাকি এটা একদম খুব সরলভাবে করা হয়েছে? আমার মনে হয়েছে কোটা আমাদের এখানে এখন আমাদের পাবলিক ডিসকোর্সে একটা ট্যাবুতে পরিণত হয়েছে। আবার একটু বাংলা একটা কথা আছে, ভাসুরের নামের মতো হয়ে গেছে, কেউ মুখে আনতে চাচ্ছেন না। আমি নারী সংস্কার কমিশনের রিপোর্টটা পড়েছি, একবারের জন্য তারা কোটা শব্দটি ব্যবহার করেননি, এবং অনেকটা ক্ষেত্রে তারা অ্যাফার্মেটিভ অ্যাকশন হিসাবে জিনিসটাকে দেখিয়েছেন। কোটা সম্বন্ধে সব জায়গায় একটা নিস্তব্ধতা বিরাজ করছে, কেউ এই কথাটা পারতে চাচ্ছেন না, কিন্তু এটা পারা খুব জরুরি। এবং যারা নেতৃত্বে আছেন, বিশেষ করে যারা ভিজিবলভাবে নারী নেতৃত্বে আছেন, তাদেরকে এটাকে বৈষম্যের একটি মূল সূত্র হিসেবে এগিয়ে আসতে হবে। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এটা নিয়ে কিন্তু যেখানেই যাচ্ছি, যারা ভুক্তভোগী, এই যে 50তম বিসিএস এর রেজাল্ট বেরোলো, সকলে কিন্তু যেখানেই যাচ্ছি তারা বলছেন, কিন্তু এগিয়ে এসে যে কোটা, মহিলা কোটা ফিরিয়ে দিন, এই কথাটা বলতে তারা ভয় পাচ্ছেন। কারণ এই কোটা সংস্কার আন্দোলনের সাথে এত রক্তপাত, এত অভ্যুত্থান এবং এত রাজনৈতিক আলোড়ন হয়েছে, সবাই ভাবছেন লেটস নট ওপেন দ্য প্যান্ডোরাস বক্স এগেন, লেট দ্য স্লিপিং ডগ লাই। কিন্তু এর মাধ্যমে এমন বড় একটা ক্ষতি আমাদের নারীদের নেতৃত্বের সংকটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, আমাদের নারীদের ভিজিবিলিটির মধ্যে দেখতে পাচ্ছি, যেটা আগামী 10 থেকে 15 বছরে প্রকট হয়ে আমাদের সামনে দেখা দেবে। এই যে আপনি বললেন নারীদের ভিজিবিলিটি, হ্যাঁ, আপনার মনে আছে গত 3-4 দিন আগে একজন শিক্ষিকা, তার নাম হচ্ছে বিউটি পাল, তিনি একটি ভিডিও দিয়েছেন, আজ কেন মন উদাসী হয়ে, হ্যাঁ, খুব সুন্দর একটা জনপ্রিয় গান, এবং সেটি নিয়ে এই সোসাইটিতে যা হলো, এবং আমার মনে হয় এটি অনেক দূর যেত যদি না শিক্ষামন্ত্রী মানে ববি হাজ্জাজ, উনি হচ্ছেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী, উনি যদি এটি না বলতেন যে আমি এটার মধ্যে কোনো সমস্যা দেখছি না, তাহলে হয়তো বিষয়টা আরও বাড়তো। এবং তার সাথে সাথে আমরা দেখেছি যে প্রতিবাদের ভাষাটা কেমন হয়ে গেল। তাহলে এটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে আমি প্রথমে বলে নেই যে আমি বিউটি রানী পালের এক বড় ভক্তে পরিণত হয়েছি। এ ঘটনার আগে তো তার সম্বন্ধে জানা ছিল না, এবং পরে সোশ্যাল মিডিয়াতে তাকে ফলো করে দেখলাম তিনি একজন অত্যন্ত দক্ষ
একজন শিক্ষিকা, এবং খেলাকে কিভাবে বাচ্চাদের কাছে আকর্ষণীয় করতে হয়। আমাদের যেখানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, বিশেষ করে কোভিড পরবর্তী সময় প্রাথমিক শিক্ষাতে ধস নেমেছে। আমাদের যে ট্রেডিশনাল যে প্রাথমিক শিক্ষা সেটাতে ধস নেমেছে। বিউটি রানী পাল একজন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রী না, তিনি শাহজালাল ইউনিভার্সিটির একজন ছাত্রী। তো একটা পাবলিক ইউনিভার্সিটির ছাত্রী, পাবলিক ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট, প্রত্যন্ত একটি জায়গায় এরকম প্রান্তিক বাচ্চাদের নিয়ে এত আকর্ষণীয়ভাবে লেখাপড়া করাচ্ছেন, জাতি হিসাবে আমাদের তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত ছিল। তিনি একটি আমাদের চিরকালীন যে আবহমান পোশাক সেটা পরে একটি বাংলা গানের সাথে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও আপলোড করেছেন। এর মধ্যে আমি ব্যক্তিগতভাবে কোনো সমস্যা দেখি না। যাদের কাছে এটা সমস্যা মনে হয়েছে তাদের আমি আবারও বলবো, তাদের মানসিকতা, তাদের চিন্তা এবং তাদের যে দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ, এই মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির কারণ কি সেটা আগে খতিয়ে বের করা প্রয়োজন। নইলে আবারও সামনে আরও অনেক বিউটি পার্লকে এই একই অর্ডিলের ভিতর দিয়ে যেতে হবে। এই সমস্যাটা কাদের এই জিনিসটাকে সমস্যা মনে হলো, আপনার কি মনে হয়? আপনি যদি আমাদের এই ভিডিও ফুটেজ অথবা ভিডিও ফুটেজ থেকে অফশুট যত পোস্ট হয়েছে তার মধ্যে আপনি কমেন্ট সেকশনে যদি যান, কমেন্ট সেকশনে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে যারা মন্তব্য করছেন, এই মন্তব্যকারী যারা, তাদের কিন্তু একটা ডেমোগ্রাফি আমরা সহজেই দেখতে পাই। আসলে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের একটা স্বাধীনতার বদহজম হয়েছে। আমি যেভাবে বললাম, অশ্লীলতাকে আমরা নর্মালাইজ করেছি, আমাদের রেগুলার মেইন স্ট্রিম ডিসকোর্সের অংশ বানিয়েছি। যারা অশ্লীলতা প্রমোট করেন তারা জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন, অন্যরাও মনে করেছেন লেটস ফলো স্যুট। ঠিক একইভাবে আমাদের যে বাক স্বাধীনতার অভাব ছিল, আমাদের এখানে একটা ফেসবুক পোস্ট দেওয়ার জন্য একটা তরুণীকে মাসের পর মাস জেলে থাকতে হয়েছে। কার্টুন আঁকার অপরাধে আমাদের একজন কার্টুনিস্ট, তাকে প্রাণ হারাতে হয়েছে নির্যাতনের মধ্যে। এই যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, মানুষের কথা বলতে না পারার যে আকুতি, 24 পরবর্তী এই নতুন বাংলাদেশে সেই বাকস্ফুরণ ঘটেছে। হঠাৎ করে বোবা মুখে কথা ফুটেছে। এই বাকস্ফুরণটা শুধু খালি নারীর ক্ষেত্রে হলো কেন? বিউটি দাসের জায়গায় যদি একটা পুরুষ হতো এবং গান গাইতো, এটি কি হতো? সম্প্রতি জাতীয় সংসদের একজন সম্মানিত সদস্য কাজী নজরুল ইসলাম, সাতক্ষীরার সংসদ সদস্য, তিনি একটু বেকায়দা অবস্থায় ধরা পড়েছেন এবং সেটা নিয়েও কিন্তু ট্রোলের বন্যা বয়ে গেছে। এবং আমি লক্ষ্য করেছি পুরুষ নারী ভেদে সবাই কিন্তু এই বিষয়টি একেবারে, যাকে বলে যে পুরো ঘটনার রহস্য, তারা শুরুতেই বুঝতে পেরেছেন। প্রথমে যখন বলা হলো এটা এআই, পরবর্তীতে যখন বলা হলো এটা দ্বিতীয় স্ত্রী, যখন প্রশ্ন উঠল যে তার স্ত্রী আদৌ জানেন কিনা, এবং স্ত্রীকে সকলের সামনে এনে একটি কম্পমান হাতে তিনি পড়ে শোনালেন পুরো ফিরিস্তি, এবং কাজী বললেন উনি জানেন না, কাজীর তার ফোন কল ফাঁস হলো। এই সমস্ত কিছুতে আমি লক্ষ্য করেছি সেখানেও কিন্তু একেবারে ট্রোলের বন্যা কিন্তু সেখানেও বয়ে গেছে। আমি যারা এই বিষয়টিকে দেখেন বা বলেন, আমি শুধু তাদেরকে বলবো, বিশেষ করে আমি হতাশ হয়েছি আমাদের কয়েকজন নেত্রীর বক্তব্যে, যারা এখানে ফ্ল্যাগ বেয়ারার হয়ে এগিয়ে এসেছেন এবং প্রশ্ন উত্থাপন করেছেন, কেন এখানে মবের আগমন ঘটলো, কেন এখানে সিসি ক্যামেরা থাকলো, কেন এটা প্রকাশ করা হলো। এই যে বিষয়গুলো তারা প্রশ্ন করে আসল বিষয় থেকে চোখটা সরিয়ে নিতে গেলেন এবং তারা নিজেরাই নারী, এটা আমাকে আহত করেছে এবং হতাশ করেছে। এখানে আরেকটা জিনিস বলি, এরপরেই জামাতে ইসলামী আমার মনে হয় 12ই জুলাই বা কবে যেন একটা স্টেটমেন্টও দিয়েছেন যে পুরুষ শিক্ষকরা নারীদের, যারা জামাতে ইসলামী পদধারী রুকন প্রাপ্ত, তারা পুরুষ শিক্ষকরা নারীদের স্কুল কলেজে পড়াতে পারবেন না, এবং নারীরা যেটা পুরুষদের স্কুল কলেজ সেখানে ছেলেদের পড়াতে পারবেন না। তাহলে এই যে এটা কি একটা প্রধান বিরোধী দলের রাজনৈতিক স্ট্যান্ড হতে পারে? অথবা তার সাথে সাথে আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকে পর্দা দিয়ে দুভাগ করা হলো, হ্যাঁ, নারীদের বসার আলাদা জায়গা, পুরুষদের বসার আলাদা জায়গা, নারী ফিমেল জোন করা হলো। এটাকে আপনি কি বলবেন? আমি প্রথমে ওই রুকনদের প্রশ্নটাতে আসি। আমি এই জিনিসটা পড়েছি, আমি ভেবেছি যে এটা হয়তো ফেক নিউজ। আমার বিশ্বাস করতে কষ্ট হয়েছে, বিশেষ করে যার বরাতে আমরা কথাটা বলছি, যে সাবিকুন নাহার, তিনিও একজন অ্যাডভোকেট, আমিও একজন অ্যাডভোকেট। আমার প্রশ্ন,
ওনার কি পুরুষ শিক্ষক ছিল যার কাছ থেকে উনি লেখাপড়া শিখে আজকে অ্যাডভোকেটের পদে এসেছেন? দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের এখানে এই যে সেগ্রিগেশনের যে চেষ্টা, এই চেষ্টাটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় এভাবেই শুরু হয়েছে এবং পরবর্তীতে যখন এমন একটা পর্যায়ে এসেছে মহিলারা একেবারে পাবলিক লাইফ থেকে দৃশ্যমানতা হারিয়েছেন। আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যে নারীরাই কিন্তু এ বিষয়ে ডিফেন্স দেওয়ার জন্য এগিয়ে এসেছেন। তারা প্রশ্ন তুলছেন ঘরের ভিতরে সিসি ক্যামেরা কেন, পূর্ববর্তী সরকারের যে ধারাবাহিকতায় এ ধরনের কাজ করা হচ্ছে ইত্যাদি বলে তারা আসল বিষয় থেকে চোখ সরিয়ে নিতে চাচ্ছেন। বাংলায় একটা কথা আছে, আপনি আচরি ধর্ম পরের শিখাও, এবং এটা আমাদের সুন্নারও অংশ। আমি নিজে যা করি না তা অন্যকে আমি করতে বাধ্য করতে পারি না বা উদ্বুদ্ধ করতে পারি না। আমাদের এখানে যারা জান্নাতের টিকিট বিক্রি করলেন, যারা মরাল হাই হর্সে উঠলেন, যারা সকলকে নৈতিকতা শেখালেন, যারা পাবলিকলি দাবি করলেন যে তারা সকলের চেয়ে ভালো, তারা যখন এই ঘটনা ঘটান তখন কিন্তু এই প্রাইভেসির ঘেরটোপের মধ্যে লুকিয়ে থাকার কোনো সুযোগ নেই। আর চোখ বন্ধ করে একবার ভাবুন তো, আপনি একটি গরিব দরিদ্র ঘরের মেয়ে, আপনার একটি চাকরির প্রয়োজন, আপনি সুন্দরী, আপনি বেকার, আপনি অভাবগ্রস্ত, বয়স নিয়ে অনেক ধোঁয়াশা হয়েছে, অনেক পানি ঘোলা করা হয়েছে, কেউ বলেছেন আন্ডার এজ, কেউ বলছেন 18, যেটাই হোক না কেন, যদি 18 হয় বা 19 হয়, একটা 19 বছরের মেয়ে তার নিজের শরীর, তার নিজের জীবনের প্রতি ডিসিশন দেওয়ার কি ক্ষমতা রাখে বাংলাদেশের কনটেক্সটে আপা? এখানে তার মামা, কখনো বলা হচ্ছে মামা, কখনো বলা হচ্ছে বাবা, এটা খতিয়ে দেখতে হবে সত্যিকার ঘটনাটা কি। বলা হচ্ছে তিনি আমাদের সম্মানিত এমপি সাহেবের ড্রাইভার। মা জানে, মামা জানে একটা মেয়ে তার অসহায়ত্ব কতটা, তাকে একটা চাকরি পেতে গেলে কোথায় নামতে হবে, কোথায় তাকে নেমে যেতে হবে, কি তাকে ছাড়তে হবে। এই প্রশ্নটা আমার মনে হয় আমাদের বিবেককে করার সময় এসেছে, নারী পুরুষ নির্বিশেষে। আর যেই মহিলারা, যে নেতারা এখানে এসে এই ঘটনার পিছনের ঘটনা দেখতে চাচ্ছেন এবং আসল ঘটনা থেকে চোখ সরিয়ে নিচ্ছেন, তাদের ব্যাপারে আমার হতাশা ব্যক্ত করা ছাড়া আর কিছু নেই। আপা, আপনি যে বললেন যে চাকরি বা এই যে আমরা নারী কোটা নিয়ে কথা বলছিলাম না, এই যে দেখেন এই যে একটা নারীকে তার চাকরি পাওয়ার জন্য বা তাদের যেহেতু সোশ্যাল কনটেক্সটে আপনি হয়তো দরিদ্র পরিবারের একটি মেয়ে, তাহলে এটাও কিন্তু একটা সামাজিক চিত্র বাংলাদেশের, যে নারী কোটা এই মুহূর্তে বাংলাদেশে আসলে প্রয়োজনীয়। আপনি এই জায়গাটা দিয়েও যদি দেখেন। আর আরেকটা বিষয় আপনি যেটা বলছিলেন যে তাদের মহিলা উইং, নারীরা কিভাবে করে কথা বলেন, আপনি যদি একদম ক্রমাগতভাবে জামাতের যারা নারী নেতৃত্বে আছেন তাদের বক্তব্যগুলো দেখেন, যে নুরুন নাহার সিদ্দিকা উনি সংসদে যেদিন প্রথম গেলেন উনি বললেন যে বাংলাদেশের মেয়েরা এর আগে পর্যন্ত শুধু বাসার ভেতরে ছিল, এখন জামাতে ইসলামীর হাত ধরে তারা সংসদে এসছে, অথচ ইতিহাস কিন্তু তা বলে না, কারণ বাংলাদেশ সবসময় নারী নেতৃত্বের ভেতর দিয়েছিল। আবার আপনি যদি দেখেন যে উনারা আরেকটি কথা বলেছিলেন, উনিই বলেছিলেন যে আমরা কোনোদিন নারী আমির হতে পারবো না, সেই ঈমান এনেই আমরা জামাতে ইসলামী করি। এই যে আমরা নারীর ক্ষমতার কথা বলছি, আবার জামাতে ইসলামীর যদি দীর্ঘ এই কয়েক মাসের অ্যাক্টিভিটিসগুলো দেখেন ইলেকশনের আগে থেকে, তারা নারীর কর্মঘণ্টা নিয়ে কথা বলেছে, নারী ঘরে থাকলে সম্মানিত হবে সেই কথা বলেছে। এখন দেখেন নারীদের স্কুলে পুরুষরা চাকরি করতে পারবে না, বা এই কথাগুলো যে বলা হচ্ছে, তাহলে যে প্রশ্নটি আমি আপনাকে প্রথমে করেছিলাম যে এটা কি এত সরল, নাকি বিশাল একটি রাজনৈতিক একটা খেলা, একটা রাজনৈতিক মতাদর্শকে এস্টাবলিশ করার একটা প্রচেষ্টা পর্দার আড়াল থেকে? আমি জামাতের যে জামাতের স্ট্যান্ড হিসাবে কিন্তু তারা আরপিও অনুসারে তাদের রাজনৈতিক স্ট্যান্ড হিসাবে তারা তাদের সাংগঠনিক কাঠামোতে মেয়েদের আরপিও শর্ত পূরণ করে সেই সংখ্যক মানুষকে তারা তাদের নেতৃত্বে রেখেছে। কিন্তু যখন তাদের টিকিট দেওয়ার সময় এসেছে তখন তারা টিকিট দিতে ব্যর্থ হয়েছে বা টিকিট দেয়নি। তারা কারণ হিসাবে দেখিয়েছে আমাদের মেয়েরা এখনও তৈরি নয়। সম্প্রতি মার্দিয়া মমতাজ একটা অনুষ্ঠানে, ডয়েচে ভেলের সাথে একটি অনুষ্ঠানে বলেছেন যে, একটু ঘুরিয়ে উনি বলেছেন যে নারী নেতৃত্বে নারী আমির হতে পারবে না, উনি বলছেন না সংবিধানে বাধা নেই।
অর্থাৎ ঘুরিয়ে একই কথাই একটু অন্য টুইস্ট দিয়ে বলেছে। একটু সাপ্লিমেন্ট করি, জামাতে ইসলামের গঠনতন্ত্রে কোথাও লেখা নাই যে নারী আমির হতে পারবে না, কিন্তু জামাতের আমির একটি ইন্টারভিউতে স্পষ্ট বলেছেন যে জামাতে ইসলামীতে কখনো নারী আমির হতে পারবে না। হ্যাঁ, একটু সাপ্লিমেন্ট করলাম আপনার সাথে। ধন্যবাদ। আসলে জামাত তো একটি রেজিমেন্টের দল, আদর্শ ভিত্তিক দল, সেই আদর্শের সাথে আমরা সমমনা কিনা সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু তারা ওই পথ ধরে এগোচ্ছে এবং সেই কথাটাই তারা কিন্তু সব জায়গায় প্রমাণ করার চেষ্টা করছে। সমস্যা হলো যখন তারা এ ধরনের ব্যভিচার, এ ধরনের পরস্পর যে বিরোধী যে স্ট্যান্ড তারা পাবলিকলি নেয় এবং তখন আবার ধর্মের আশ্রয় নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায়, সেখানে কিন্তু আমার আপত্তি। সম্প্রতি এই ঘটনা ঘটার পরে, গাজী নজরুল ইসলাম সাহেবের ঘটনা ঘটার পরেই কিন্তু আমরা লক্ষ্য করলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে তাদের অফিসিয়াল ফেসবুকে তারা, আমি আশ্চর্য হয়েছি, আমি স্তম্ভিত হয়েছি, আমি ব্যথিত হয়েছি যে পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার একটি আয়াতকে তারা সেখানে পোস্ট করেছে। অর্থাৎ গাজী নজরুল ইসলামকে ডিফেন্ড করার জন্য আবারও তারা সেই ধর্মের আশ্রয় নিয়ে এবং মহাবিশ্বের বিস্ময় পবিত্র কোরআনের আয়াতকে তারা এখানে ব্যবহার করেছে। আমি ধিক্কার জানাই। ঠিক যেভাবে বাংলাদেশের সাধারণ মানুষকে তারা জান্নাতের টিকিট দেখিয়েছে, ঠিক যেভাবে তারা মেয়েদের কাছে দাওয়ার নাম করে পবিত্র কোরআনের কপি নিয়ে তাদের হাতে টাকা পৌঁছে দিয়ে তাদের কাছ থেকে ভোটের জন্য তাদের কাছ থেকে ওয়াদা আদায় করেছে, ঠিক একই পরিক্রমায় যখন তারা ব্যভিচারে লিপ্ত, কবিরা গুনাহ জিনা করতে যে ধরা পড়েছে, ঠিক সেই সময় তারা আবারও তারা ধর্মগ্রন্থের পিছনে লুকানোর চেষ্টা করেছে। এটা তো আসলে একটা মানে ঐতিহাসিক জায়গা থেকে আপনি যদি দেখেন, জামাতে ইসলামী সবসময় পবিত্র কোরআন শরীফের কোনো একটি আয়াত তুলে দিয়ে তার আগে পরে কিছু, এবং আমরা জানি যে পবিত্র কোরআন শরীফের আয়াতগুলো কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে হয়েছে, তো সেই বিশ্লেষণে না যে শুধু লাইনটা তুলে দেয় এবং যে লাইনটি তার সাথে তার ওই সময়কার রাজনৈতিক স্ট্যান্ডের সাথে যাচ্ছে সেরকম একটি আয়াত তারা তুলে দেয়, এটা তারা সবসময় করে। এই যে ঘটনাগুলো করে, বা এই যে আমরা জামাতের নারীকে কিভাবে জামাতে ইসলামী দেখেন, তাদের নারী নেত্রীরা, একজন নারী হিসেবে আপনার কি মনে হয় যে নারী অধিকার, নারীকে নিয়ে যে পথে চলা, তার জামাতে ইসলামীর হাতে এই মুহূর্তে বাংলাদেশের নারীরা ঠিক পথে যেতে পারবে বা বাংলাদেশের নারীরা নিরাপদ বোধ করবে? অ্যাবসলিউটলি নট। আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে নারী শিক্ষার প্রসার, নারীদেরকে বিশেষ সুবিধা প্রদানের ব্যাপারে জাতীয় সংসদে দাঁড়িয়ে তাদের যে মনোনীত এমপি প্রকাশ্যে বক্তব্য রেখেছেন, এবং বাংলাদেশে 1971 সালে জামায়াতে ইসলামী যে ভূমিকা রেখেছে নারী নির্যাতনে, এবং বিশেষ করে নারীদের যে সংঘবদ্ধভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে তারা এখানে যে এজেন্টের কাজ করেছে সেটাকে তারা এখন প্রকাশ্যে অস্বীকার করছে। এবং সম্প্রতি আপনি দেখেছেন যে এটাকে ভারত পাকিস্তান যুদ্ধ একদিকে বলা হচ্ছে, আলবদর আল শামসকে খুব সাধারণভাবে, খুব ইনকুয়াসভাবে একটি ছাত্র সংগঠন বা ছাত্র উইং বলে চালানো হচ্ছে। এই যে একটা কাউন্টার ন্যারেটিভ তারা প্রতিষ্ঠা করছে, এটা সবচেয়ে বড় শিকার হবে বাংলাদেশের মহিলারা। এবং এখানে নিরাপত্তা এবং শিক্ষা ইত্যাদির মাধ্যমে প্রথমে দৃষ্টিটা সরিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু বাদ সাধছে তাদের এই ধরনের উটকো ঝামেলা গাজী নজরুল ইসলাম। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এগুলোকে তারা কিন্তু খুব আপগ্রেড করতে পারে, পিআরের ভাষায় তারা এই বিষয়গুলোকে অ্যাপ্রোপ্রিয়েট করতে পারে। যেমন আমি দেখেছিলাম কিছুদিন আগে ডাকসুর একটা প্রোগ্রামে, টিএসসির প্রাঙ্গণেই সম্ভবত, সাদিক কায়েম, আমাদের যে সদ্য বিগত ইসলামী ছাত্র শিবির থেকে জামাতে সম্প্রতি তিনি জয়েন করেছেন, তারা গুপ্ত শব্দটিকে নিয়ে নিজেরা রসিকতা করেছে এবং পাশে দাঁড়িয়ে সেলফি তুলেছে। এবং এখন দেখা যাচ্ছে 501 নম্বর রুমকে তাদের বিজয়ের প্রতীক হিসাবে ঘোষণা করা হয়েছে, জামাত ইসলামী থেকে না, এটা মামুনুল হক সাহেব করেছেন। এই যে রেটরিকটা চেঞ্জ করে দেওয়া এবং একটা নিজের একটি দুর্বলতা এবং নিজের একটি স্খলনকে কিভাবে প্রাতিষ্ঠানিকভাবে আরও তাদের ব্র্যান্ডিংয়ের অংশ করে ফেলা, এখানে তাদের ন্যারেটিভ নিয়ন্ত্রণের একটি বিশাল চেষ্টা আছে। এবং আমাদের অবশ্যই ব্যাপারে সতর্ক থাকতে হবে। 501 নম্বর রুম কারো বিজয়ের দলিল নয়, তাদের নৈতিক স্খলনের প্রমাণ। গাজী নজরুল ইসলামের অপ্রাপ্তবয়স্ক অথবা একটি তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে এভাবে তাকে অত্যাচার করা,
এটি তাদের স্খলন এবং তাদের দেউলিয়াত্বের প্রতীক। এবং উনি কিন্তু শুধু একটা মেয়ে না, আরও দেখেছেন, আরও ভিডিও পরে এসেছে ওনার। জি অবশ্যই। এবং এ সম্বন্ধে জামাতে ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাম্প্রতিক একটি বক্তব্যে বলেছেন, এক বস্তা চালের মধ্যে কিছু তুষ থাকে, অর্থাৎ ট্রিভিয়ালাইজেশন অফ দিস থিং, এটাকে আমাদের কিন্তু সহজভাবে নেওয়ার উপায় নেই। এবং চালের বস্তায় তুষ, এটা কিন্তু এই ঘটনার সাথে তুলনীয় কোনো ধরনের এবং সিমিলি হতে পারে না। খুব কমন বিষয় আছে, কিছু বললেই বলেন, বা আপনি দেখবেন যে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে যে কিশোররা ধর্ষণের শিকার হয়, যে রেপ হয়, সেগুলো বললেও যাদেরকে ধরা হয় তারা বলেন যে শয়তানের প্ররোচনায় আমরা করেছি। মানে এটাও একটা খুব কমন স্ট্যান্ড জামাতে ইসলামীর। অনেক ক্ষেত্রেই তারা বলেন যে শয়তানের প্ররোচনা। এবং কালকে আমি যে টকশোটার কথা আপনি বলছিলেন, যে সাবিকুন নাহার মুন্নি, উনি বলছিলেন ওখানে যে যখনই একজন পুরুষ শিক্ষক নারীদের শুধুমাত্র নারী কলেজগুলো স্কুলগুলোতে পড়াবে, তার নৈতিক স্খলন হওয়ার এক ধরনের সম্ভাবনা থাকে। তাহলে এটাই হচ্ছে তাদের আসলে জেনারেল স্ট্যান্ড। হ্যাঁ, এটা আমি না সরি বলো। এই প্রসঙ্গ থেকে যদি একটু বাইরে যাই, আমরা হয়তো প্রোগ্রামটা শেষ করতে হবে। আপনি যেহেতু আইনজীবী, আপনাদের ওখানে কি অবস্থা? মানে আইনজীবী বা আমরা কি খুব বড় বিচারক বিচারপতিদের জায়গায় নারীদেরকে দেখি, বা পার্সেন্টেজটা কেমন? আমি ওই আগের কথা থেকে ওই প্রসঙ্গ থেকে শুরু করি। সেটা হচ্ছে যে মুসলমান হিসেবে শয়তান এবং নাফসের প্ররোচনা আমি নিজেও বিশ্বাস করি। তবে আমি যখন একটা নেতৃত্বের জায়গায় থাকব এবং আমি যখন অন্যকে উপদেশ দেব, আমি নিজেকে যখন রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, আমি যখন মরাল হাই হর্সে চড়ে সবাইকে লেকচার দেব, তখন আমার সতর্কতা অনেক বেশি থাকতে হবে। এবং এই কথার মাধ্যমে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আমার কাছে যেটা মনে হয়, প্রাতিষ্ঠানিকভাবে রাষ্ট্রের দায়িত্ব ছিল এসব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার। 2009 সাল থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি রায় এখনো আইনে রূপান্তরিত হতে পারেনি। অন্তর্বর্তীকালীন সরকার বলুন, রাজনৈতিক সরকার বলুন, বারবার বলা হয়েছে যে যৌন হয়রানির বিষয়ে একটি স্ট্যাটিউট বা আইন বের হবে। এবং এমনও শুনেছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে এটা উপদেষ্টা মণ্ডলীতে গেছে, এটা পাশ হয়ে যাবে, গেজেট বের হলো ইত্যাদি। পরবর্তীতে কিন্তু এ ব্যাপারে আমরা কোনো অগ্রগতি দেখিনি। এবং চারদিকে আমরা যে ধরনের ঘটনা দেখতে পাচ্ছি, সর্বক্ষেত্রে মেয়েদের জন্য একটি সুরক্ষিত পাবলিক স্ফিয়ার, সুরক্ষিত যানবাহন, সুরক্ষিত অফিস স্পেস, এই সব জায়গার ক্ষেত্রে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। আইনটি কতটা কার্যকরী হবে তার চেয়ে বড় কথা আমরা রাষ্ট্র হিসেবে কমিটমেন্ট আমরা প্রকাশ করছি কিনা একটা আইন প্রণয়নের মাধ্যমে। এই আইন প্রণয়নে বাধা কিসের? বছরের পর বছর, আজকে এত বছর হয়ে গেল, এ বিষয়ে কিন্তু আমরা কোনো স্ট্যাটিউট পাচ্ছি না। এবং আমার আশা থাকবে যে নতুন সরকার এখন এসেছেন, তারা এ ব্যাপারে একটি পদক্ষেপ নেবেন এবং আমাদের এখানে যে যৌন হয়রানির বিরুদ্ধে যে আইনটি আছে, সেই আইনটি তারা অতি দ্রুত আমরা সংসদে পাশ করার ব্যাপারটি দেখতে পাবো। আমাদের সুপ্রিম কোর্টের অঙ্গনে আমি আসলে খুব একটা স্ট্যাটিস্টিক্সের কথা যদি বলি, আমি 1998 সাল থেকে অঙ্গনে আছি, প্রায় 30 বছর হতে চলল। আমরা যখন শুরু করেছিলাম মেয়েদের সংখ্যা অনেক কম ছিল, এখন মেয়েদের সংখ্যা অনেক বেড়েছে। সারা বাংলাদেশে বার কাউন্সিলের হিসাব অনুযায়ী 80,000 উকিল আছে, তবে বার কাউন্সিলের কাছে মহিলা কতজন আছে তার কোনো হিসাব নেই। তবে 2016 মানে আজ থেকে প্রায় 10 বছর আগের একটা স্ট্যাটিস্টিক্স তাদের কাছে আছে। সেখানে শতকরা দেখা যাচ্ছে যে 13% মহিলা ছিল। এখন যদি আমরা ধরে নেই 20%ও হয়েছে, এর বেশি হবে না, এটুকু আমার কমন সেন্স থেকে আমি বলতে পারি। অর্থাৎ 20% উকিল এখন বর্তমানে মহিলা সারা বাংলাদেশে আছে। এটাও কিন্তু আগের চেয়ে অনেক বেড়েছে ঠিকই, কিন্তু আমাদের এখানে যে ইকোসিস্টেমটা দরকার একটা মহিলার ওকালতি করতে আসার ক্ষেত্রে, অথবা বারে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, অথবা জাজ হিসাবে এলিভেটেড হওয়ার ক্ষেত্রে, সেখানে কিন্তু ইকোসিস্টেমে বিরাট বাধা আছে। আমাদের মাত্র 10 জন, আমি একজন সিনিয়র অ্যাডভোকেট, সারা বাংলাদেশে আমরা মাত্র 10 জন মহিলা সিনিয়র অ্যাডভোকেট আছি। আপনি চিন্তা করে দেখুন। এবং এর পিছনে কিন্তু প্রাতিষ্ঠানিক কিছু কারণ আছে। একটা মেয়ে যখন অনেক বিপুল উৎসাহ নিয়ে তার পেশায় জয়েন করছে, তাকে কিন্তু অনেক ক্ষেত্রে সেই অ্যাডভোকেসি করার সুযোগটা সে পাচ্ছে না, সে চেম্বারে কাজ করছে, অথবা পরবর্তীতে তার যখন বিয়ে হয়ে যাচ্ছে
তার কর্মজীবন একটা প্রেগনেন্ট পজ, আমার একটা প্রিয় শব্দ, প্রেগনেন্ট পজ হচ্ছে, সে আর ফিরে আসার সুযোগ পাচ্ছে না তার কর্মক্ষেত্রে একবার বেরিয়ে গেলে। এবং মাতৃত্বকালীন কোনো সুযোগ সুবিধা আমাদের এখানে প্রাতিষ্ঠানিকভাবে নেই। মেয়েটির যে আত্মবিশ্বাসের অভাব, অথবা বাড়িতে যে একটি সাপোর্টিভ ইকোসিস্টেমের অভাব, আমাদের এখানে ম্যাটারনিটি লিভের যে সমস্যা, অথবা আমাদের কোর্টে তো এখনও মেয়েদের জন্য একটা ভালো রেস্টরুম বা ওয়াশরুমেরও ব্যবস্থা অতি সাম্প্রতিককালেও ছিল না। আমরা অনেক যুদ্ধ করে ঢাকা বারে এবং সুপ্রিম কোর্ট বারে সারা বাংলাদেশের অবস্থা এক নয়। আমরা যে ডে কেয়ারের বিষয়টা নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে সার্বজনীন রূপ পায়নি। আর আমাদের বার অ্যাসোসিয়েশনে যারা নেতৃত্বে থাকেন তাদেরটা অনেকটা উইন্ডো ড্রেসিংয়ের মতো, গদবাঁধা কয়েকটি পজিশনে মেয়েদেরকে ক্যান্ডিডেসি দেওয়া হয়, এর মধ্যেই কিন্তু গ্লাস সিলিংটা রয়ে যায়। আর জাজের ক্ষেত্রে যদি বলেন, জাজের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের নিম্ন আদালতে অনেক প্রতিভাবান জাজ রয়েছেন, মহিলা জাজ রয়েছেন। আমরা সামহাও তাদেরকে উচ্চ আদালতে তাদের খুব কম দেখতে পাই। আর আজকে 55 বছরে আমরা একজন মহিলা প্রধান বিচারপতিও পাইনি। এবং হাইকোর্টের জাজও হিসাবে যদি দেখি, সেখানেও হাইকোর্ট জাজের সংখ্যাও খুব কম। আমি মনে করি যে বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস থেকে হোক অথবা আমাদের বারে যারা প্র্যাকটিস করছেন তাদের মধ্য থেকে হোক না কেন, এখানেও একটি কোটা থাকা খুব জরুরি। আমি একথা বলি না যে কোটা অনন্তকাল ধরে চলুক, একেবারে অনির্দিষ্টকালের জন্য চলুক, না, সেটা আমার বক্তব্য না। আমার বক্তব্য হচ্ছে 5 বছর, 3 বছর, যে কারণে হোক একটা নির্দিষ্ট সময়ের জন্য কোটা থাকা প্রয়োজন। এবং তারপরে এটা পুনর্মূল্যায়ন হোক, এটার পরিধি দেখা হোক, এটা সাফল্য ব্যর্থতা দেখা হোক। পাবলিক সার্ভিস কমিশন, সরকারি কর্ম কমিশন প্রতি বছরই একটা রিপোর্ট দেয়, সেই রিপোর্টের মাধ্যমে এটা যাচাই করা হোক। কিন্তু একেবারে যে কোটা প্রথা উঠিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের জুডিশিয়ারিতেও এই কোটা প্রথা, বিশেষ করে উচ্চ আদালতে জাজ নিয়োগের ক্ষেত্রে এটা থাকা খুব জরুরি। আমি সবসময় একটা জিনিস ভাবি যে যিনি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে, ওনার জীবনটি গত 17 বছর এমন একটি জীবন উনি কাটিয়েছেন যেখানে সব এমপাওয়ার্ড নারীদের মধ্যে উনি ছিলেন, তাই না? সবাই, বেগম খালেদা জিয়া, ওনার নিজের ওয়াইফ, ওনার সন্তান, এবং চারিদিকে কিন্তু নারী পরিবেষ্টিত অবস্থায় ছিলেন। এই জন্য আমার একটা বিশ্বাস সবসময় কাজ করে যে উনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে নারী বান্ধব প্রধানমন্ত্রী হতে পারেন। আপনি কি এই 6 মাস হয়ে যাচ্ছে সরকারের, আপনি কি মনে করেন যে সরকার নারীর প্রতি খুব সংবেদনশীল হচ্ছে? স্বপ্ন দেখেন? আমি খুব আশাবাদী এই কারণে, কারণ আপনি যদি বিএনপির ট্র্যাক রেকর্ড দেখেন, বিএনপি 1978-এ হলেও 76 সাল থেকেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির অগ্রযাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশে যে মহিলা মন্ত্রণালয়, সেটা কিন্তু বিএনপির সৃষ্টি। বাংলাদেশের শিশু একাডেমি বিএনপির সৃষ্টি। যে নারী উন্নয়নের নামে যে প্রথম কমিশনটা হয়েছিল 70-এর দশকে জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে, সেটাও কিন্তু বিএনপির সৃষ্টি। আপনি নারী শিক্ষাকে অবৈতনিক করার কাজটা উনি করেছেন। অ্যাসিড নিক্ষেপ আইন 2002 সালে হয়েছে। আর আমি যদি 1980 সালে চলে যাই, যখন যৌতুক একটা বিরাট একটা অভিশাপ হিসেবে আমাদের কাছে ছিল, সেই সময় যৌতুক বিরোধী আইন, পরিবার পরিকল্পনার বিভিন্ন পদক্ষেপ নেওয়া, এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার প্রথম কর্মকালীন সময় করেছিলেন। এমন অনেক কাজগুলি উনি করে গেছেন। এবং 10% যে কোটা, যেটা 18 সালে বাতিল করা হলো, সেই 10% কোটা উনি দিয়ে গিয়েছিলেন। এরপরে যদি আমি আসি 91 সালের যে সময়টা ছিল, হাই স্কুলে অর্থাৎ ক্লাস 6 থেকে 10 পর্যন্ত একটা স্টাইপেন্ডের ব্যবস্থা করা হয়েছিল মেয়েদের ঝরে পড়া বন্ধ করার জন্য এবং এই শিক্ষাটাকে আরো সার্বজনীন করার জন্য। এখানে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে, যেটা আজকে ওই 91 সালের পরে, 91 থেকে 95 যে রাষ্ট্রকাল ছিল বেগম খালেদা জিয়ার, সেই সময় একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে মেয়েদের ঝরে পড়া রোধ করার ক্ষেত্রে এবং মেয়েদের শিক্ষামুখী করার ক্ষেত্রে। এবং আমি এই কারণে আমি আশাবাদী যে এটা একটি নারী বান্ধব সরকার। এটা আমরা দেখতে পাচ্ছি এ কারণে যে আপনি যদি দেখেন যেভাবে আমরা বিভিন্ন ইশতেহারের মধ্যে যে জিনিসটি দেখেছি, এবং ইশতেহারের প্রতিফলন এবং পুনর্ব্যক্ত করার জন্য আমরা ডক্টর জুবাইদা রহমানকে কিন্তু বারবার বিভিন্ন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ব্যানারে, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের ব্যানারে আমরা কিন্তু সেটা দেখছি। নারীদের হাতে তাদের ফ্যামিলিতে একটা এম্পাওয়ারমেন্টের জন্য তাদের হাতে কার্ড আলাদাভাবে তুলে দেওয়া হয়েছে। আর নতুন করে স্পোর্টসে আপনি দেখেছেন যে এখানে কিন্তু মেয়েদের একটা বিশেষ একটা গুরুত্ব দিয়ে এই খেলাগুলোকে, ফিল্ডের খেলাগুলোকে একেবারে এই উদীয়মান রক্ষণশীলতাকে একেবারে মুখের চপেটাঘাত করে কিন্তু এখানে মেয়েদেরকে মাঠে নিয়ে আসা হয়েছে।
আর তবে আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীকে শান্তিতে থাকতে দিচ্ছি না। উনি একজন সাধারণ পিতার মতো যদি তার মেয়েকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছেন, তখন আমাদের এখানে ওই একই বাহিনী তারা কিন্তু এখানে ট্রোলের বন্যা বইয়ে দিচ্ছে। আবার কখনো দেখা যাচ্ছে আমাদের এখানে উদীয়মান নেতারা যারা আমাদের একেবারে বিপ্লবের সম্মুখভাগে করার জন্য প্রধানমন্ত্রী বানানো হয়, এবং বলা হচ্ছে যে বৃষ্টি বিলাস করছেন, স্ত্রীর মাথায় ছাতা ধরাকে তারা বৃষ্টি বিলাস হিসেবে প্রকাশ্য জনসভায় একজন নেতৃস্থানীয় ব্যক্তি ইনি এই কথা বলছেন, যিনি আমাদের তরুণদের জন্য আদর্শ হতে পারতেন। আমি এটাকে আমার কাছে আশ্চর্য লাগে, 501 নম্বর রুম হয়ে গেছে এখন বিজয়ের প্রতীক, আর গাজী নজরুল ইসলামের ডিফেন্স করার জন্য দাঁড়িয়ে গেছে আমাদের জামায়াত ইসলামের নেত্রীরা, আর সেখানে প্রধানমন্ত্রী তার বিবাহিতা স্ত্রীর মাথায় ছাতা ধরেছেন আর তার কন্যাকে নিয়ে সিনেমা দেখতে গেছেন বলে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠছে। এটাই আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে যাকে বলে এটা সেলুকাস, দ্বিচারিতাই বলুন, সেলুকাস। আপা, শেষ করতে চাই একটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে, খুব স্পর্শকাতর। আমার কাছে মনে হয় যে একজন মা তার সন্তানকে 9 মাস পেটের ভেতর রাখে, সন্তানটা তার ভেতরে জন্ম নেয়, বেড়ে ওঠে, হ্যাঁ, সেই সন্তানটাকে আপনি আইনগতভাবে মাকে আপনি করে রেখেছেন কাস্টোডিয়ান। মা কখনো বাংলাদেশের আইনে অভিভাবক হতে পারে না, হ্যাঁ, গার্ডিয়ানশিপটা পায় না, সে কাস্টোডিয়ান থাকে। এটাকে আপনি কিভাবে দেখবেন? কাস্টোডিয়ান হিসাবে আমাদের এখানে যেহেতু আমাদের কোনো ইউনিফর্ম ফ্যামিলি কোড নেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিদের ক্ষেত্রে বিভিন্ন রকম অবস্থান নেওয়া হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে অ্যাডপশন যেমন নিষিদ্ধ, কোনো ক্ষেত্রে অ্যাডপশন আছে। আবার ইসলামিক আইনে যে নিয়মটা আছে, বিশেষ করে একটি মেয়ে কত বছর পর্যন্ত তার মায়ের কাছে থাকবে এবং কে প্রথমে অগ্রাধিকার পাবে, এই বিষয়টি আমার কাছে মনে হয় স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে কারো উপরে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এটা একটি স্পর্শকাতর বিষয়, আপনি ঠিকই বলেছেন। এবং এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার একটা বড় পরিকল্পনা থাকতে পারে। যেমন এই বিষয়টিকে, যেহেতু এটার সাথে ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় রিচুয়াল এসবের একটা সংযোগ আছে, দেখা যাবে যে এক্ষেত্রে যখনই কোনো একটি আইন সামনে নিয়ে আসা হবে, সাথে সাথে সেটিকে কিন্তু ধর্মবিরোধী এবং এটাকে এমন একটা ট্যাগিং দেওয়া হবে যেটাকে নিয়ে আর আগানো যাবে না। এবং এই ঘোলা পানিতে মাছ শিকারের একটা চেষ্টা কিন্তু আমরা বিগত দিনে নারী নীতির ক্ষেত্রে দেখেছি, এবং এই একই বিষয় কিন্তু এক্ষেত্রেও হতে পারে। আমাদের যে নারী সংস্কার কমিশন হয়েছিল, আমার কাছে মনে হয় যে তাদের যে দায়িত্ব ছিল স্টেক হোল্ডারদের সাথে বসে, এখানে কিন্তু ধর্মীয় যারা শিক্ষা দেন, যারা ইমামের কাজ করছেন, মুয়াজ্জিনের কাজ করছেন, মাদ্রাসা দেখছেন, অথবা মাদ্রাসার প্রতিনিধিত্ব করছেন, অথবা ধর্মীয় নেতৃত্বে আছেন, তাদেরকে টেবিলে না এনে কোনো কিছু যদি উপর থেকে চাপিয়ে দেওয়া হয়, তাহলে সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে, তাহলে সেটাকে ধর্মীয় সেন্টিমেন্ট ইউজ করে সেটাকে সম্পূর্ণভাবে পরাহত করা হবে। এবং এ ব্যাপারে আমাদের একটা ফাইন লাইন, এই ফাইন লাইনটাকে আমাদের খুব সহজে কিন্তু পার করা যাবে না, খুব বুঝে এটা পার করতে হবে। এখানে নারী কমিশনটা নিয়ে যেহেতু আর কিছু হয়নি, ওটা থেমে গেছে, ওই প্রসঙ্গে না যে আমরা পার্টিকুলারলি এই কাস্টাডি ইস্যুটা নিয়েই কথা বলি, যে এটা তো এক্সিস্টিং একটা ল বাংলাদেশে আছে, মারা বাচ্চার কাস্টাডিয়ান হয়, গার্ডিয়ান হতে পারে না। এবং আমি অনেককেই দেখেছি যে ধরেন ন্যূনতম ভরণ পোষণ একটা সন্তানকে হয়তো 1000 টাকা দিতে হয়। বাংলাদেশে আমারই পরিচিত অনেকেই আছেন যে খুব প্রথিতযশা, হয়তো ডক্টর, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, অনেক টাকা রোজগার করেন, কিন্তু তার প্রথম সন্তানকে মানে বিস্তৃত করার একটি ঘটনা ঘটে না, স্ত্রীর সাথে সম্পর্ক মানে যদি সেই তিক্ততার জায়গা যায়। এমন আমি দেখেছি যে খুবই অর্থবিত্তবান মানুষ প্রতি মাসে হয়তো 1000 টাকা, যেটা ন্যূনতম হয়তো দিতে হয়, তিনি তার প্রথম সন্তানের ভরণ পোষণের জন্য পাঠায়, এরকম ঘটনাও ঘটে। তাহলে এই যে ধরেন বিদেশে আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেন, সেই সব জায়গাতে সন্তানের দায়িত্ব আপনাকে পালন করতেই হবে, হ্যাঁ, আপনি এটি যদি না করেন, ইভেন আপনার চাকরি ক্ষেত্রেও আপনার সমস্যা হবে, আপনাকে ওই দায়িত্বটুকু পালন করতেই হবে। তো বাংলাদেশে যে কাস্টাডি আইন করে মাকে তো গার্ডিয়ানশিপ দেয়ই না, মার সাথে এক ধরনের বাচ্চাকে অনেক ক্ষেত্রেই হয় যে কেড়ে নেওয়ারও ঘটনা ঘটে, হ্যাঁ, মার বুক থেকে বাচ্চাকে কেড়ে নেওয়া হয়। তাহলে এই যে একজন মা কেন তার সন্তানের অভিভাবক হতে পারবে না? এক্ষেত্রে কয়েকটা বিষয়ে যে বিষয়গুলো কোর্ট নজরে নেয়,
এখানে কিন্তু একটা অর্থনৈতিক স্বাবলম্বিতার একটা বড় প্রশ্ন আছে। অর্থনৈতিক মুক্তি না থাকলে বা যেই মায়ের কথা আমরা বলছি সেই মায়ের যদি শিক্ষা অথবা সামাজিক যে মর্যাদা অথবা তার যদি রেগুলার ইনকাম না থাকে, সেটাকে কারণ দেখিয়ে কিন্তু বাচ্চাটাকে নেওয়া হচ্ছে। একই সাথে আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে বাচ্চাকে কিন্তু অনেক ক্ষেত্রে বাচ্চার মতামতটা ওভাবে নেওয়া হচ্ছে না। বাচ্চা অনেক ক্ষেত্রে হয়তো একটা বাচ্চা 2 বছর 3 বছর ইন ক্যামেরা থাকে। তবে যে বিষয়টা আপনি উল্লেখ করলেন যে আমাদের এখানে যখন কাস্টাডি ব্যাটেলটা শুরু হচ্ছে, তখন কাস্টাডি ব্যাটেলের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে কে সমৃদ্ধশালী, কে টাকা পয়সা আছে, তার কাছেও কিন্তু বাচ্চাকে রাখা হচ্ছে। এখানে একটা বিষয় আমি বলি, আমি অনেক প্রগতিশীল নারীকে দেখেছি বা যারা হয়তো ফিনান্সিয়ালি খুবই সলভেন্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, ডক্টর বলেন, আমি নিজে দেখেছি। সেই জায়গাগুলোতে কি হয় জানেন, মানে এখানে কাস্টাডি না পাওয়ার, আপনি আমার থেকে অনেক ভালো জানবেন, অর্থনৈতিক বিষয়টাতেও আছে। আরেকটি আছে যে মাকে, মানে আপনি যদি তাকে দুশ্চরিত্রা প্রমাণ করতে পারেন তাহলে তার বাচ্চাটি নিয়ে যাওয়া হয়। এবং সেই জায়গাতে আমি দেখেছি যে অনেক কর্মজীবী মা যিনি খুবই সলভেন্ট, তাকেও দুশ্চরিত্র প্রমাণ করার একটা আপ্রাণ চেষ্টা এই কোর্টগুলোতে চলে। তাহলে আপনি যেটা বলছেন যে অর্থনৈতিক স্বাবলম্বী, যখনই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একজন মা তার সন্তানের জন্য কোর্টে যান, তখন তাকে আবার চরিত্রহীনতার তকমাও দেয়া হয়। এটা দেয়া হয়। আমার নিজেরও অভিজ্ঞতা আছে এটাতে। অনেক সময় এই বিষয়গুলো যে চরিত্র হননের এবং মাড স্লিংইং এর যে যুদ্ধ এক্ষেত্রে হয়, এরকম অনেক হাই প্রোফাইল কেস আছে। আমি বলছি না যে এখানে যে অবস্থা বর্তমানে চলমান সেটা আদর্শ, কিন্তু এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। ফর এক্সাম্পল, আমাদের যে সময়টা আমাদের ডাওয়ারের কথাটা বললেন যে 1,000 টাকা মেনটেন্যান্সের জন্য 1,000 টাকা দিচ্ছে, আপনি শুনলে অবাক হবেন যে একটা মেয়ের যখন বিয়ে ভেঙে গেল বা বিয়েটা শেষ হয়ে গেল, তালাকপ্রাপ্তা হিসাবে তার কিন্তু তার যে দেনমোহরটা ছিল সেক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, দেনমোহর তাকে দিতেই হবে। এর সাথে তালাকের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এবং ওই 3 মাসের যে ভরণ পোষণ, ওই 3 মাসের ভরণ পোষণ তাকে দিতেই হবে। আমাদের প্রাতিষ্ঠানিক ব্যর্থতাটা হচ্ছে এখানে, যখন একজন ব্যক্তি এসে বলছেন যে আমি এই টাকাটা এখন দিতে পারছি না, যেহেতু এটা তার দিতে হবেই, তখন সে ইনস্টলমেন্টে চলে যাচ্ছে। এবং ইনস্টলমেন্ট দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা কি 5 লক্ষ টাকাকে 50 ভাগে ভাগ করে সে ইনস্টলমেন্ট পাচ্ছে। মহিলা যখন এই হাতে তার দেনমোহরের টাকা পাচ্ছেন, এটা বস্তুত তার কোনো কাজে লাগছে না। প্রান্তিক যে নারীটি আছে, আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি যে তারা কিভাবে তাদের জীবনযাপন করেন একটা বাচ্চা বা একটা ভরণ পোষণের জন্য। আসলে আমার মনে হয় যে এই জায়গাগুলোতেও সরকারের খুব ভেবে দেখা দরকার যে এখানেও নারী নিগ্রহণের জায়গাগুলো আছে কিনা। আসলে আমরা অনেকক্ষণ গল্প করলাম, মনে হয় গল্পের একটু ইতি টানতেই হবে আমাদের এই মুহূর্তে। আসলে দর্শকদের যেটা বলতে চাই, যে প্রসঙ্গতে আমরা ছিলাম, মা যেমন বাচ্চাকে জন্ম দিয়ে তার অভিভাবক হতে পারে না, তাকে দায়িত্ব দেওয়া হয় কাস্টোডিয়ান হিসেবে। এই সমাজে এই যে আমরা যে নাম দিয়েছি না যে সব দোষ মেয়েদের, একটা মেয়ে যখন মা হয় তার ভালো মা হওয়ার কি যে একটা প্রতিযোগিতায় পড়তে হয়, এবং প্রতিনিয়ত ভালো মা হওয়ার চেষ্টায় একজন নারী যে খুবই ক্লান্ত হয়ে যায়, এবং ক্লান্ত হয়েও শেষ হয় না, সেই সন্তানের যে কোনো বিরূপ আচরণের দোষটি মার ঘাড়েই পড়ে। তাহলে মা হয়েও মেয়েরা দোষী হয়, মেয়েরা কর্মক্ষেত্রে যেও দোষী হয়, এবং আমি এবং আপা আজকে গল্প করেও দোষী হই। সবাই ভালো থাকবেন।